বিগত বছরের প্রশ্ন সমাধান সিরিজ বা এক্সাম রিকলের তৃতীয় ক্লাসে আজকে 2025-26 সেশনে আসা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার উচ্চতর মূল্যায়ন সমাধান নিয়ে আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ সাকিব আল হাসান। পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো কথাবার্তা বাকি ক্লাসের মাঝখানে হবে। তো এখন প্রশ্নে চলে যাই, ঠিক আছে? দেখো, আমাদের এগিগুচ্ছ হবে আজকে সলভ। প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক থেকে। ওকে, দেখো, ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে প্রথমে একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন আসছে। যদি একটি বর্গ ম্যাট্রিক্স 2x2 অর্ডারের হয়, 2x2 অর্ডারের একটা বর্গ ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের জন্য এ স্কোয়ার সমান এ হয়। খুবই দারুণ একটা কথাবার্তা বলছে। এ স্কোয়ার সমান এ, এই সেন্টেন্সটা আমাদের বুঝতে হবে। যদি এ স্কোয়ার সমান এ হয় তখন তার একটা নাম থাকে, সেটাকে বলা হয় অভেদঘাতী বা ইনভলিউটারি ম্যাট্রিক্স। ইনভলান্টারি ম্যাট্রিক্স বলা হয়ে থাকে, অভেদঘাতী বা ইনভলান্টারি ম্যাট্রিক্স বলা হয়ে থাকে। তো এই ম্যাট্রিক্সের শর্তটা কি একটু খেয়াল করো। এই ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে এ স্কোয়ার সমান আই হয়। এ স্কোয়ার সমান আই, অর্থাৎ এখানে আই কত? আই হচ্ছে 1001। এ হচ্ছে বিষয়। তাহলে 2x2 অর্ডারের একটা বর্গ ম্যাট্রিক্স এ স্কোয়ার সমান যদি আই হয় তখন সেটাকে অভেদঘাতী ম্যাট্রিক্স বলে। এবং মনে রাখবো, অভেদঘাতী ম্যাট্রিক্সে যদি নির্ণয় করতে বলে তখন সেটা হবে +-1। অভেদঘাতী ম্যাট্রিক্সে যদি নির্ণয় করতে বলে তখন সেটা হবে +-1। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এটা সাধারণত আমরা এর আগে পাইনি। এই টাইপের কোশ্চেন খুবই রেয়ার, মানে টাইপের সব কোশ্চেন সাধারণত করে না, বাট হঠাৎ করে কৃষিতে করে ফেলছে। যাই হোক, মনে রাখবো অভেদঘাতী ম্যাট্রিক্সের নির্ণয় হয় কত? +-1। অভেদঘাতী ম্যাট্রিক্সের নির্ণয় হয় +-1। ওকে, দেখো পরবর্তী সরল রেখা থেকে একটা প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে? যে এই যে রেখা, এই রেখার উপর লম্ব রেখার ঢাল কত? খুবই বেসিক একটা কোশ্চেন করছে, খুবই বেসিক। ঠিক আছে, তোমাদের এখানে দেয়া আছে একটা রেখা, তাই না? রেখাটা কত দেখো তো এটা। এখন প্রশ্ন হচ্ছে, আমরা জানি যে লম্ব রেখার সাথে মেইন রেখার সম্পর্ক কি। লম্ব রেখার ঢাল যদি m1 হয় আর মেইন রেখার ঢাল যদি m2 হয়, যাই হোক, ঢাল দ্বয় গুণফল হবে -1। ঢাল দ্বয় গুণফল হবে -1। ওকে, তাহলে চিন্তা করো তো এই রেখাটার ঢাল কত। আমরা জানি যে কোন একটা রেখার ঢাল কিভাবে বের করে, -x এর সহগ ডিভাইড বাই y এর সহগ। তাহলে কত হবে? 3/4। তার মানে এই যে রেখা, সেই রেখাটা ঢাল কত? 3/4। তাহলে এই লম্ব রেখার ঢাল ধরে নিচ্ছি m2। তাহলে গুণ করলে এই গুণফল কত হবে? -1। তার মানে m2 সমান কত? খেয়াল করো তো, -4/3। -4/3। তাহলে এর লম্ব রেখার ঢাল কত হবে? -4/3। ওকে, ক্লিয়ার? ওকে, দেখো পরবর্তী প্রশ্ন। সরল রেখা আসলে না, এটা হচ্ছে মূলত ইন্টিগ্রেশন থেকে কোশ্চেন করা হয়েছে। ইন্টিগ্রেশন অর্থাৎ এই ক্ষেত্রফল নির্ণয়ের যে পার্টটা। তারপরে দেখো y = x, এত এত, এই তিনটা রেখা দ্বারা সীমাবদ্ধ একটা ক্ষেত্র, তাই তো? মনে করো জিনিসটা এমন আছে। তাহলে x = 0, তার মানে x 0 মানে কি? y অক্ষ। ওকে, x = 2, এই হলো x = 2, তার মানে x সমান 2। ওকে, আর y = x, এটাই হচ্ছে y = x, এই যে রেখা আমার, এটা হচ্ছে y = x রেখা, অর্থাৎ মূলবিন্দুগামী সরলরেখা। তাহলে বলছে যদি তাই হয় এবং সেই সঙ্গে x অক্ষ অর্থাৎ এইটুক, তার মানে এই যে আবদ্ধ ক্ষেত্রটুক তৈরি হয়েছে, তার মানে এই যে এইটুক তৈরি হয়েছে, এর ক্ষেত্রফল কত? দেখো, এর ক্ষেত্রফল তুমি দুই ভাবে বের করতে পারো। ইন্টিগ্রেশন সূত্র ব্যবহার করে করতে পারো, আবার নরমাল নিয়মে করতে পারো। কি? এই বিন্দুর স্থানাঙ্ক কত? অবশ্যই 0 0। এই বিন্দুর স্থানাঙ্ক কত? 2 0, তাই না? এবং এই বিন্দুর স্থানাঙ্ক কত? চিন্তা করো তো, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2 2। এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2 2। বুঝতে পারছো? কেননা এটা হলো, যেহেতু x = 2 আর এখানে হচ্ছে y, তার মানে 2 2 2 0 0 0। তাহলে এটা যদি একটা ত্রিভুজ হয়, সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু, আমরা জানি তো কত, 0 0 2 0 2 2 0 0। যদি এটার আমরা ক্ষেত্রফল বের করি তাহলে কত হবে? 4, হাফ ইন্টু 4, তার মানে কত? 2। ঠিক আছে, যেহেতু আর ব্যাক করার সুযোগ নাই, কেননা এই দিক যাবে এই দিক, ওকে, মাইনাস এই দিক, ওকে, তাহলে 2, এর ক্ষেত্রফল হচ্ছে 2। বুঝতে পারছো? তোমরা এই নিয়মে করতে পারো চাইলে। ওকে, যদি মনে করো যে ভাই আমি এই নিয়মে করতে চাচ্ছি না, আরো একটা নিয়ম আছে। যেহেতু y = x, তাই না? y = x এবং দেওয়া আছে x সমান 0, আবার x সমান 2, তো তুমি ইন্টিগ্রেশন সরাসরি করতে পারো 0 থেকে 2 x এর ডিফারেন্সিয়েশন। এটাও কিন্তু ক্ষেত্রফল হয়, তাই না? তাহলে এটা কত হবে? x² / 2। x এর মান কত? অর্থাৎ
2 স্কয়ার বাই 2 দ্যাট মিন্স 2। সো এখানে তুমি 2 বর্গ এককই পাবা এর ক্ষেত্রফলটা। বুঝতে পারছো? y = 2। অর্থাৎ যদি এরকম কোন একটা কিছু চিন্তা করো, এর ক্ষেত্রফলটা তুমি 2 বর্গ একক পাবে। এটা ইন্টিগ্রেশন করলেও হয়, সরলরেখা করলেও হয়। সো যে কোনো কিছু তুমি করতে পারো, ইন্টিগ্রেশন করতে পারো, সরলরেখা করতে পারো। ওকে, দেখো এভাবে আমরা করার চেষ্টা করছি। ক্ষেত্রফল 2। পরবর্তী প্রশ্ন হচ্ছে সরলরেখা দিয়ে কোশ্চেন করছে। দেখো কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং। বলছে এত এবং এত এই রেখার ছেদ বিন্দুগামী। তো এই রেখার ছেদ বিন্দুগামী, তার মানে আমাদের এই রেখার ছেদ বিন্দু হবে একটা, ধরে নিচ্ছি যে ধরো যে এ এবং বি, এই হয় দুইটা রেখার ছেদ বিন্দু। ওকে, ওই ছেদ বিন্দুগামী এবং এত রেখার কি সমান্তরাল, এত রেখার সমান্তরাল রেখার সমীকরণ। চিন্তা করো যে এই রেখার সমান্তরাল রেখার সমীকরণের প্রথম পার্টটুকু সেম থাকবে। তাহলে প্রথম পার্টটুকু সেম কিন্তু তিনটাতে আছে, তাই না? সো আমরা অপশন টেস্ট মেথড প্রয়োগ করতে পারতেছি না। আমাদের কি করতে হবে? এই বিন্দুটার ছেদ বিন্দু বের করতে হবে। আচ্ছা, x + y + 2 এবং 2x - y, এটা আমাদের একটু হিসাবপত্র করি। x + y = 2, 2x - y = 1 আমরা বের করব। 3x = 3, দ্যাট মিন্স x = 1। তাহলে x সমান যদি 1 হয় তাহলে y অবশ্যই 1 হবে। হ্যাঁ, তার মানে বিন্দুটা হবে কত? 1 1। তার মানে কি 1 1 বিন্দুগামী এবং x - 3y + 5 এত রেখার সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে কত হবে? সেই রেখাটা হবে এত। আমরা যদি বেসিক নিয়মে করতে যাই, এবং সেই রেখাটা এত বিন্দুগামী হবে। তার মানে কি 1 - 3 + k = 0, দ্যাট মিন্স k = 2 হবে। অর্থাৎ x - 3y + 2 = 0। এই হচ্ছে সেই রেখা। বুঝতে পারছো? এই যে এই রেখা। এখন তুমি চাইলে আরেকটা কাজ করতে পারো, সেটা অপশন টেস্ট মেথড। এত কিছু করবা না, ছেদ বিন্দু কত পাইছো? 1 1 বসায় দাও। এখানে যদি 1 বসাও তাহলে 1 আর 1 হচ্ছে 3 -3, দ্যাট মিন্স এরকম। অর্থাৎ অপশন টেস্টও করতে পারো, যেহেতু এই রেখাটা আবার 1 1 বিন্দু হবে। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, নেক্সট দেখো নেক্সট কি আছে। নেক্সট হচ্ছে বিন্যাস সমাবেশ থেকে একটা কোশ্চেন করছে। বিন্যাস সমাবেশ বলছে 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো, 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো নিয়ে পুনরাবৃত্তি ছাড়া 4 অঙ্কের কতটি সংখ্যা তৈরি করা যাবে? খুবই সিম্পল। 1 থেকে 5 যেহেতু, তাহলে 5 4, এই হচ্ছে আমাদের সেই সংখ্যা। কত সংখ্যা হবে এটা হিসাব কত করো। তাহলে 5p4 মানে কি 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 5 - 4 ফ্যাক্টোরিয়াল। তার মানে কি 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 120। এই যে 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 120। বুঝতে পারছো? ওকে, দেখো নেক্সট কি আছে আমাদের বের করতে বলছে। ত্রিকোণমিতির একটা প্রশ্ন করছে, sin 2 এর মান বের করতে বলছে, যেখানে tan এর মানটা দেয়া আছে। tan = 3/4 হলে sin 2 এর মান বের করো। এখানে তুমি দুই ভাবে করতে পারো। খেয়াল করো তো, যদি tan 3/4 হয় তাহলে sin a এর মান কত হবে? অবভিয়াসলি 3/5। কেন? বিকজ tan সমান আমরা কি জানি? লম্ব ডিভাইড বাই ভূমি। তাহলে sin সমান কত হবে? লম্ব ডিভাইড বাই অতিভুজ। ওকে, যদি তাই হয়ে থাকে তাহলে cos এর মান কত হবে? অবভিয়াসলি ভূমি ডিভাইড বাই অতিভুজ, এটা, তাই তো? তাহলে সাইন এর মান বের করছি, cos এর মান বের করছি। এবার চিন্তা করো তো, sin 2 এর সমান কত লেখা যায়? 2 * sin a cos a। আমরা তো সূত্র জানি, তাই না? সো সেটা বসাই দেব। 2 * sin a কত? 3/5। cos a কত? cos a হচ্ছে 4/5। তাহলে কত হবে? নিচে হবে 25, উপরে হবে হচ্ছে 3 4 12 2 24। সো 24/25, 24/25। এই যে শেষ। বুঝতে পারছো? তুমি এইভাবে চাইলে করতে পারো। আরো একটা সমাধান আছে। আরেকটা সমাধান কি বলতে পারবো তোমরা? আরেকটা সমাধান কি হতে পারে বলো তো? আরেকটা সমাধান হচ্ছে sin 2 এর সূত্র আছে না একটা tan এর মাধ্যমে, সেটা হচ্ছে 2 tan a ডিভাইড বাই 1 + tan স্কয়ার। এটাও আছে, তাই না? তাহলে 2 * কত? 3/4 ডিভাইড বাই 1 + 9/16। হিসাবপত্র করো। 6/4 * 16 ডিভাইড বাই 25, তাই তো? তাহলে 4, দ্যাট মিন্স 4 6 24 ডিভাইড বাই 25। এই যে এইভাবে তুমি বের করতে পারো চাইলে সরাসরি। বুঝতে পারছো? সো এই পদ্ধতি তুমি প্রয়োগ করতে পারো। ওকে, তাহলে এটা প্রয়োগ করতে পারবো বা আগেরটাও, যাই বলো, অ্যান্সার কিন্তু তোমার হবে হচ্ছে 24/25। ওকে, দেখো পরবর্তী কি প্রশ্ন আছে। পরবর্তী প্রশ্ন আছে অন্তরীকরণ থেকে একটা কোশ্চেন করছে, খুব ইন্টারেস্টিং কোশ্চেন। f of x = এত, এর সর্বনিম্ন মান কত? দেখো আমাদের এই চরম মান নির্ণয় অর্থাৎ সর্বনিম্ন বা সর্বোচ্চ মান নির্ণয়
এই জিনিসগুলো কিন্তু আমরা দেখে আসছি। সর্বনিম্ন বা সর্বোচ্চ মান নির্ণয় আমরা কিন্তু পদ্ধতি জানি। সেটা হচ্ছে কি, যে তুমি একবার ডিফারেন্সিয়েশন করবা, সেটারে 0 বসাবা, যেই মানটা পাবা সেটা 2 নম্বরে বসাবা, যদি গ্রেটার দেন 0 পাবা হলো লঘু মান, আর যদি লেস দেন 0 পাবা হচ্ছে গুরু মান। এই জিনিস কিন্তু আমরা জেনে আসছি। এটা একদম বেসিক নিয়ম যে সর্বনিম্ন বা সর্বোচ্চ মান নির্ণয়ের জন্য এই পদ্ধতি প্রয়োগ করি। বাট একটু শর্টকাট তোমাদের প্রয়োগ করতে হবে, তাই না? শর্টকাট কিন্তু প্রয়োগ করতে হবে, মাথার মধ্যে রাখতে হবে, কেননা এত বড় নিয়ম আমরা করবো না। চিন্তা করতে সর্বনিম্ন মান কি, যদি আমরা ভাঙি তাহলে কত হয়? 4x + 4 + 1 বলা যায় না? যদি তাই হয় এটা সমান কত লেখা যায়? x + 2 হোল স্কয়ার প্লাস 1। তার মানে কি বলতে পারি, f of x যদি ফাংশন হয় সেটা সমান কি এটা না, x + 1 হোল স্কয়ার প্লাস 1। আচ্ছা, যদি এটাই হয় তাহলে একটু জিনিস খেয়াল করো তো, এই জিনিসের মান সবসময় তো পজিটিভ, এর মান কিন্তু সবসময় পজিটিভ, তাই না? সবসময় পজিটিভ। তাহলে চিন্তা করো তো, সবসময় যদি পজিটিভ হয়, এইটার যদি মান সর্বনিম্ন হয়, এইটার মান যখন সর্বনিম্ন হবে তখনই তো এই টোটাল ফাংশনের সর্বনিম্ন মান পাওয়া যাবে। বুঝতে পারছো? কেননা যেহেতু এটা পজিটিভ, তার মানে যাই পাই পজিটিভই তো হবে, যেহেতু স্কোয়ার আছে, তা যাই পাই এটা পজিটিভ হবে, তাহলে এর সর্বনিম্ন মান কিন্তু 0। বিকজ সর্বনিম্ন মানের 0 হবে, বিকজ নেগেটিভ যেহেতু মান সম্ভব না, 0-র সাইডে ছোট মান সম্ভব, বাট 0-র সাইডে ছোট মানে তো নেগেটিভ হওয়া, বাট এর মান তো তুমি নেগেটিভ পাবা না। তার মানে এর মান 0 অথবা পজিটিভ, তার মানে এর সর্বনিম্ন মান হচ্ছে 0। যদি এর সর্বনিম্ন মান 0 হয় তাহলে টোটাল ফাংশনটার মান হয় 1। তার মানে এই ফাংশনের সর্বনিম্ন মান কত? 1, যেহেতু এর মান 0। বুঝতে পারছো? তাহলে এই ফাংশনটার সর্বনিম্ন মান হচ্ছে 1। আমরা এই টেকনিক ইউজ করব। ওকে, ক্লিয়ার? ওকে, দেখো পরবর্তী প্রশ্ন। পরবর্তীতে কি আছে? পরবর্তী আছে অন্তরীকরণের আরেকটা সূত্র, একদম ডিরেক্ট সূত্র তুলে দিছে। তোমাদের মনে আছে কিনা জানি না, x টেন্ডস টু a, যদি এরকম টাইপের কোন একটা রাশিমালা থাকে যে x⁴n/a⁴n / x - a, তখন তার লিমিট সরাসরি লেখা যায় a x⁴n - 1। এটা হচ্ছে তার সরাসরি লিমিট। বুঝতে পারছো? বুঝতে পারছো তো? a, ওহো সরি সরি সরি, একটু মিস্টেক্স করে ফেলছি, সরি, একটু মিস্টেক্স। n/n - 1, n/n - 1, n/n - 1, বুঝতে পারছো? n/n - 1। তাহলে চিন্তা করো তো, এখানে n এর মানটা কত? 2 না? সিম্পল হিসাব, তাহলে বসাও 2a² - 1 সমান কত? 2a, সমান 2a। ওকে, সো এর মানটা হবে কত? 2a। খেয়াল করছো? খুবই সিম্পল একটা ইকুয়েশন ছিল, লিমিট এত, এত এর মান কত? k = 2a। ঠিক আছে? ওকে, দেখো পরবর্তীতে অন্তরীকরণ থেকে আরেকটা প্রশ্ন করছে, বেশ ইন্টারেস্টিং একটা প্রশ্ন। সেটা হচ্ছে x + y = 10। x + y = 10 যদি হয় তাহলে এত এর সর্বনিম্ন মান কত? সেম টাইপের প্রশ্ন, এই যে সর্বনিম্ন মান সর্বোচ্চ মানের যে কনসেপ্ট, সেম টাইপের কনসেপ্টটাকেই আসলে ব্যবহার করার চেষ্টা করছে। ঠিক আছে? তো সেম টাইপের কনসেপ্ট যদি প্রয়োগ করার চেষ্টা করে তাহলে আমরা কি করব? খেয়াল করো তো, 1/x + 1/y হিসাব করতে করলে কত হয়? x + y না? এই জিনিসটার মান কত? খেয়াল করতে, এই জিনিসটার মান হচ্ছে 10। এর মান 10 না? 10। ওকে, এবার নিচে আছে xy। আচ্ছা, একটা জিনিস বোঝো, একটু বোঝার চেষ্টা করো, যে এই ফাংশনটার মান সর্বনিম্ন হবে তখনই যখন xy হবে সর্বোচ্চ। এতটুকু তো বেসিক কনসেপ্ট মাথার মধ্যে আছে। বিকজ xy যেটা নিচে ভাগ আকারে আছে, তার মানে এই ফাংশনটা সর্বনিম্ন হবে তখনই যখন xy এর মানটা সর্বোচ্চ হবে। তো একটা জিনিস চিন্তা করে দেখো তো, xy এর মান যদি সর্বোচ্চ করতে যাও, যেহেতু x + y এর সমষ্টি আছে 10, তাহলে x = y = 5। এই অবস্থাতেই xy এর সর্বোচ্চ মান পাওয়া যাবে, এর চেয়ে আর সর্বোচ্চ মান সম্ভব না। তাহলে xy যদি সর্বোচ্চ মান 25 হয়, যদি x এর মান 25 হয় তাহলে এই ফাংশনটা কত হবে? 10/25। তার মানে কি 2/5, 2/5, 2/5, এই যে 2/5, এটা হচ্ছে সর্বনিম্ন মান। তোমার যদি বিশ্বাস না হয় তুমি মিলাই দেখতে পারো। চিন্তা করো, মনে করলা তুমি যে ভাই x = y = 5 আমি মানলাম না, আপনি বসান x = 6, y কত বসাবো? অবশ্যই 4, বিকজ বলেই দিছে যে x + y এর মান 10। তুমি চাইলেই বেশি বসাইতে পারবে না, তাহলে 4 6 24, 25 চাইতে ছোট। আবার মন চাইলো যে x এর মান 7 বসাইলা, y এর মান 3 বসাইলে কত হবে? এছাড়া তো বসাইতে পারবে না, বিকজ দুটো যোগ করে তো 10 আসতে হবে। তাহলে 3 সাথে
21। তার মানে তুমি এই এফ অফ এক্স এর সর্বোচ্চ মান পাবা। দেখো এই ফাংশনটার সর্বনিম্ন মান পাবা তখনই যখন এক্স এর মানটা সর্বোচ্চ হবে, আর এক্স এর সর্বোচ্চ মান হচ্ছে 25, যেহেতু এক্স প্লাস ওয়াই সমান 10, তার মানে এটা হচ্ছে সর্বনিম্ন মান। বুঝতে পারছো? আর তুমি যদি মনে করো ভাই আমি এটা বিশ্বাস করি না, গতানুগতিক পদ্ধতিতে তুমি ডিফারেন্সিয়েশন করে দেবা, হয়ে যাবে 1/x + 1/y, এটা গতানুগতিক পদ্ধতিতে তুমি ডিফারেন্সিয়েশন করলে একটা পর্যায়ে মিলবে, সমস্যা নেই। ওকে, দেখো আরেকটা প্রশ্ন যোগজীকরণ থেকে করা হয়েছে, সেটা হচ্ছে এখানে 2 হবে, তাহলে রাশিটা কত? √2x² ডিভাইড বাই 1 - x² dx। এটা একেবারেই বেসিক একটা ইন্টিগ্রেশনের সূত্র, একেবারেই বেসিক ইন্টিগ্রেশন। আমরা একটু দেখি, এটা পেজ অ্যাড করি। তাহলে ইন্টিগ্রেশন কত আছে? 2x² ডিভাইড বাই √1 - x²। তো এটা আমরা কি কাজ করতে পারি চিন্তা করো তো। 2টার বাইরে নিয়ে নাও ইন্টিগ্রেশনের, x², তাই তো? তাহলে x² এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? দেখো এই কাজটা তুমি করতেই পারো। দুইটা কাজ করছে একদম সংক্ষেপে, ঠিক আছে? খেয়াল করছো কাজ দুইটা কাজ করছে, অর্থাৎ এই x² যে আছে সেই x² কে 1 মাইনাস কাটা যাবে, 1 কাটা যাবে, প্লাস x², এই আকারে লেখা যায়। 2 সবার সাথে আছে, থাকলো, কোনো সমস্যা নেই। এটা যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি হয়? sin ইনভার্স x মাইনাস এটা কত হয়? এই ঘটনাই ঘটে, তাই না? তাহলে চিন্তা করো 2 sin ইনভার্স x মাইনাস 2 ইন্টু, এটার ইন্টিগ্রেশন করলে কত হয় খেয়াল করো তো। ইন্টিগ্রেশনের একটা সূত্র আছে না, বেসিক সূত্র, সেটা √a² - x² dx। এর ইন্টিগ্রেশন কি হয়? x √a² - x² ডিভাইড বাই 2 প্লাস 1/a ইন্টু সাইন ইনভার্স x/a। এই হচ্ছে ইন্টিগ্রেশন এটার, এই রাশির, এই রাশির ইন্টিগ্রেশন হচ্ছে এটা। যদি তাই হয় তাহলে এখানে সরাসরি বসায় দাও কত, যে x ইন্টু √1 - x² ডিভাইড বাই 2 প্লাস সাইন ইনভার্স x/2। এই তো এখানে 2 আছে, তাহলে চিন্তা করো কত হয়? 2 সাইন ইনভার্স x, যদি 2 সাইন ইনভার্স x হয় কত হয়? 2 2 কাটা যায়, এই 2 2 কাটা, তার মানে কি মাইনাস x √1 - x² মাইনাস সাইন ইনভার্স x প্লাস c। তাহলে মাইনাস সাইন আর একটা সাইন কাটা যায়, তার মানে টোটালি আসলে বাসে কত? সরাসরি সাইন ইনভার্স x মাইনাস x √1 - x² প্লাস c। তাহলে খেয়াল করছে এই হচ্ছে তোমার সেই বেসিক ডিফারেন্সিয়েশনটা, সরি ইন্টিগ্রেশনটা হবে সাইন ইনভার্স x মাইনাস x √1 - x²। ওকে, এখানে কোনটা? এই যে সাইন ইনভার্স x মাইনাস √1 - x² প্লাস c। বুঝতে পারছো? ওকে, দেখো এখানে অপশন কত মানে টেকনিক্যালি এখানে ফিক্স করছে। যদি এই জায়গায় 2 না থাকে তাহলে তো অ্যান্সার মিলবে না। মনে করো 2 নাই, এই জায়গায় যদি শুধু x থাকে, অর্থাৎ রাশিটা যদি এমন হয়, তখনও মিলাই দেখবে, তোমাদের হোমওয়ার্ক তখনও মিলাই দেখবে যে কোন অপশনের সাথে মিলে। এটা একটা না একটা অপশনের সাথে অবশ্যই মিলবে। এইভাবেই আসলে কোশ্চেনের অপশনটা তৈরি করা আছে। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, দেখো পরবর্তীতে আমরা চলে যাই। পরবর্তীতে কি আছে? পরবর্তীতে আছে হচ্ছে যোগজীকরণ আর একটা ম্যাথ। এই হলো বিষয়। এটা একদম মানে তোমরা হচ্ছে যে লিমিটের যে নিয়মগুলো করা ওভাবেই করবা। এখানে 0 হবে, এখানে হবে 0। ওকে, খেয়াল করো তো, এটা যদি ইন্টিগ্রেশন করো, এখানে 0 আছে প্রশ্নে, ঠিক আছে? যদি এটা ইন্টিগ্রেশন করো, একদম সিম্পল নেমে ইন্টিগ্রেশন করো, তাহলে ইন্টিগ্রেশনটা কি হবে? a মাইনাস এক্স ডিভাইড বাই 2, যেহেতু স্কোয়ার হবে এখানে, তাহলে এইটারই হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে a0, তাই তো? এ বসালে কিন্তু এটা 0 হবে, বাট 0 বসালে হবে না। খেয়াল করো, লিমিট পুট করবে না এবার, তো লিমিট পুট করবে। এবার এক্স এর মানটা কি বসাবা? এ, এক্স এর মান যদি এ বসাও তাহলে এটা 0 হবে না? ওকে, 0 মাইনাস, তাহলে a মাইনাস আর a মাইনাস প্লাস হয়ে যাবে। তো এই 0 যদি বসাও তাহলে আলটিমেটলি কি হবে চিন্তা করো তো, a²/2, a²/2। তাহলে a²/2 সমান কত? শর্ত মতে 36, যেহেতু এটার মান তুমি বের করলে a²/2, তাহলে a² কত? 36 × 2, তার মানে a যদি নাও তাহলে 6√2। এখন প্রশ্ন হচ্ছে অপশনে তো 6√2 নাই, সরাসরি অপশনে যাতে 6√ নাই, তাই না? অপশনে 6√ নাই। সো অপশনে যদি 6√2 না থাকে তাহলে তুমি ইনভ্যালিড হিসাবে ধরে নিতে পারো, অথবা কাছাকাছি হিসাবে 6 কে তুমি দাগাই দিতে পারো, বিকজ এখানে কাছাকাছি অপশন কিন্তু 6
এখানে কিন্তু বোঝার বিষয় আছে, খেয়াল করো। তুমি কিন্তু সরাসরি ব্ল্যাঙ্কও রাখতে পারো, আবার তুমি যদি মনে করো কাছাকাছি একটা অপশন বসাবে সেটা বসাইতে পারো, সেই পদ্ধতিও কিন্তু চালু আছে। ওকে, দেখো নেক্সট নেক্সট হচ্ছে বহুপদী সমীকরণ। কি বলছে যে এত সমীকরণের মূলগুলি যদি বাস্তব এবং ভিন্ন হয় তাহলে এর মান কত। খেয়াল করো, বাস্তব ভিন্ন যদি হয় তাহলে কি জানি আমরা, বি স্কোয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দেন জিরো। গ্রেটার দেন জিরো যদি বলতো সমান, বাস্তব এবং সমান, তাই না? তাহলে বহুপদীর মূলটা যদি বাস্তব এবং সমান বলতো তাহলে আলটিমেটলি এটা গ্রেটার অর ইকুয়াল জিরো হইতো, বাস্তব এবং সমান বললে। যেহেতু বাস্তব এবং সমান বলে নাই, শুধু বাস্তব বলছে, তাহলে বেসিক নিয়ম হচ্ছে এটা। আচ্ছা, এখানে বি সমান কত? অবশ্যই এ। তার মানে আমরা যদি ওইভাবে লিখি, একদম মেইন রাশিটাকেই লিখি, তাহলে আলটিমেটলি কি ঘটনা ঘটবে চিন্তা করতো। এ স্কোয়ার মাইনাস 4 ইজ গ্রেটার দেন জিরো। তার মানে কি, এ স্কোয়ার ইজ গ্রেটার দেন 4। তাহলে এ স্কোয়ার ইজ গ্রেটার দেন 4 মানে কি বুঝতে পারতেছো? তাহলে এ ইজ গ্রেটার দেন সবসময় 2 হবে। এ ইজ গ্রেটার দেন 2, বুঝতে পারছো? এ ইজ গ্রেটার দেন 2, এই যে অপশন, এ ইজ গ্রেটার দেন 2। ঠিক আছে, তাহলে এ ইজ গ্রেটার দেন 2। ওকে, এ ইজ গ্রেটার দেন 2 যদি হয় তখনই বাস্তব হবে, তাই না? খুবই স্বাভাবিক বিষয়। ওকে, পরবর্তী, এটা খুবই বেসিক ছিল। পরবর্তী দেখো, বহুপদী সমীকরণ থেকে আরেকটা কোশ্চেন করছে। এই কোশ্চেনের উত্তরটা মনে রাখবা। ঠিক আছে, কি বলছে, মূল দ্বয়ের পার্থক্য যদি এক হয়, তাই না? তাহলে আমি ধরি যে আলফা এবং বিটা মূল, দুইটা মূল হচ্ছে আলফা এবং বিটা, তাহলে মূল দ্বয়ের পার্থক্য কত? প্লাস মাইনাস 1। এবার স্কোয়ার করো, কত হয়? আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার সমান 1, তাই তো? আচ্ছা, রইল, সমস্যা নেই। এবার চিন্তা করতো মূল দ্বয়ের পার্থক্য এত, আলফা বিটা যদি হয় তাহলে শর্ত মতে আলফা প্লাস বিটা সমান কত? অবশ্যই পি। এবং আলফা বিটা সমান কত? কিউ। কারণ আমরা জানি যে কোনো একটা বহুপদীর মূল দ্বয়ের সমষ্টি হচ্ছে মাইনাস আলফা প্লাস বিটা, অর্থাৎ আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস পি, এবং আলফা বিটা হচ্ছে কিউ। তো তাই যদি হয়, চিন্তা করো তো একটা জিনিস, আমরা যদি একটু হিসাবপত্র করি, তুমি যদি এটা সমান লিখতে যাও, এই আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, এটা সমান যদি লিখতে যাও তাহলে কত লিখবা? সূত্র কি লিখবা? আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, এই জিনিসটা লিখবা কিনা? তাহলে শর্ত মতে 1 সমান কত? আলফা প্লাস বিটা কত? পি স্কোয়ার মাইনাস 4 কিউ। তার মানে পি স্কোয়ার মাইনাস 4 কিউ সমান 1। পি স্কোয়ার মাইনাস 4 কিউ সমান 1। অথবা এটাকে যদি আরেকটু ফার্দার এক লাইন ক্যালকুলেশন করো তাহলে কি ঘটনা ঘটবে, যে পি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 কিউ প্লাস 1। পি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 কিউ প্লাস 1। পি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 কিউ প্লাস 1। খেয়াল করছো? পি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 কিউ প্লাস 1। এটা খুবই সিম্পল একটা কাজ ছিল, এটা আমাদের খুব জটিলতা কখনোই পোয়াতে হয়নি। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে পি স্কোয়ার প্লাস 4 কিউ ইজ ইকুয়ালস টু 1, এটা মনে রাখবা যে মূলদের পার্থক্য 1 হলে এত। এটা মূলত তোমার বোর্ডে কোশ্চেনে এটা কিন্তু প্রমাণ করা ছিল, পি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 কিউ প্লাস 1, এটা অনেকবার প্রমাণ করা আসছে, এবং ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ডিইউ রিটেন। ইউ নো, ডিইউ রিটেনের জন্য এই টাইপের ম্যাথ খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? যদিও এটা এগ্রি গুচ্ছ আমি সলভ করেছি, বাট ডিইউ ম্যাথ রিটেনের জন্য ইম্পর্টেন্ট। পরবর্তীতে দ্বিপদী বিসি থেকে একটা কোয়েশ্চেন করছে, এত এর অসীমতক সমষ্টি। আচ্ছা দেখো, যদি আমরা অসীমতক সমষ্টি বের করতে চাই তাহলে প্রথম পদ এ সমান কত? 1, এবং সাধারণ অনুপাত আর সমান কত? হাফ। তো আমরা জানি যে অসীমতক সমষ্টি নির্ণয়ের সূত্র কি? এস ইনফিনিটি ইজ ইকুয়ালস টু এ ডিভাইড বাই 1 মাইনাস আর, যখন আর ইজ লেস দেন 1, আর এ ডিভাইড বাই আর মাইনাস 1 যখন আর ইজ গ্রেটার দেন 1। যেহেতু এখানে হাফ আছে, আর এর মানটা হাফ, সো লেস দেন 1। যদি লেস দেন 1 হয়, খেয়াল করো একটু, লেস দেন যদি 1 হয় তাহলে কি ঘটনা ঘটবে? এর মান কত? 1, আর 1 মাইনাস হাফ, দ্যাট মিনস 1 বাই হাফ সমান 2। তাহলে এর কত? 2 হবে। অসীমতক সমষ্টি কত হবে এত ধারাটি? 2। বুঝতে পারছো? এটা একদমই বেসিক নিয়ম ছিল, এটা আনতে আসলে জটিলতার কিছুই নাই। ওকে, দেখো পরবর্তী একটা কোয়েশ্চেন করছে, সেটা হচ্ছে আয়তাকার অধিবৃত্ত। এখন প্রশ্ন হচ্ছে বুঝতে হবে যে আয়তাকার অধিবৃত্ত মানে এর শর্তটা কি আসলে। আয়তাকার অধিবৃত্ত মানে মনে রাখবা যে এ সমান বি। তাহলে আয়তাকার অধিবৃত্ত মানে হচ্ছে এ সমান বি। উৎকেন্দ্রিকতা তাহলে নির্ণয় করো। আমরা জানি অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কত হয়? রুট ওভার 1 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে কি ঘটনা ঘটবে? 1 প্লাস এ বাই বি, তার মানে এ স্কোয়ার বাই এ স্কোয়ার, মানে কি রুট ওভার 2। তাহলে রুট ওভার 2 হচ্ছে কি? আয়তাকার অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা। কেননা এ আর এ বি তো সেমি, একই না? সো সিম্পল ইকুয়েশন, রুট ওভার 2। আয়তাকার অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? রুট ওভার 2। ওকে, দেখো বিপরীত ত্রিকোণমিতি থেকে প্রশ্ন করছে, tan ইনভার্স 1 sin ইনভার্স হাফ এর মান কত? tan ইনভার্স 1 মানে কত? পাই বাই 4। sin ইনভার্স 1 মানে কত? পাই বাই 6। হিসাবপত্র করো কত হয়? 6 12 না?
তাহলে 3 পাই প্লাস 2 পাই, দ্যাট মিনস কত 5 পাই বাই 12, এই যে 5 পাই বাই 12, একদম বেসিক নিয়ম। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি আছে দেখো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন এইখানে একটু বোঝার মতো বিষয় আছে, তাকাও প্রশ্নটার দিকে তাকাও। প্রশ্নটা কি বলছে যে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স সমান পাই বাই 2, এখানে হবে হচ্ছে এক্স বাই 2 না পাই বাই 2, সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স সমান পাই বাই 2, যদি এটা সূত্র হয়, এটা কিন্তু আমরা জানি যে একটা ইনভার্স ত্রিকোণমিতির খুবই বেসিক একটা নিয়ম, বেসিক সূত্র। তাহলে চিন্তা করো সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স যদি পাই বাই 2 হয়, তাহলে এখানে এক্স এর মান কত, কথা হচ্ছে সবগুলোর জন্যই সত্য হবে, কারণ এটা তো ইউনিভার্সাল বিষয়, তাই না? এটা তো সব এক্স এর সব মানের জন্যই সত্য হবে। ফর এক্সাম্পল এক্স এর মান যদি তুমি 0 বসাও, এক্স এর মান 0 বসানো মানে কি সাইন 0 এর মান 0, বাট কজ ইনভার্স 0 হলে কি পাই বাই 2, সো টোটাল কিন্তু পাই বাই 2। আচ্ছা 1/√2 যদি বসাও, তাহলে সাইন ইনভার্স পাই বাই 4, কজ ইনভার্স পাই বাই 4 সমান কত পাই বাই 2। আচ্ছা আবার যদি 1 বসাও, তাহলে 1 বসালে সাইন ইনভার্স 1 এর মান হচ্ছে পাই বাই 2, বাট কজ ইনভার্স 1 এর মান কত 0, তাহলে আলটিমেট রেজাল্ট কত পাই বাই 2। আর যদি হাফ বসাও, তাহলে সাইন ইনভার্স হাফ মানে হচ্ছে পাই বাই 6, আর কজ এ পাই বাই 3, হিসাব কথা করলে তো পাই বাই 2 হয়। বুঝতে পারছো জিনিসটা? তার মানে কি এখানে সবগুলোর জন্যই আলটিমেটলি সত্য হবে। সো এই প্রশ্নটার আসলে কোনো মানে ভিত্তি পাইলাম না যে এই ধরনের টাইপের প্রশ্ন কেন করলো। এটা আসলে সবগুলো উত্তর, মানে এটা কোয়েশ্চেন মিস্টেক্স, টাচ করলেই মার্ক হবে। বুঝতে পারছো? এগ্রি 25-26 সেশন তোমরা শুনে রাখো, এটা টাচ করলেই মার্ক, কেননা যেহেতু এটা সবার জন্যই সত্য, অপশনে সবগুলো আছে। বুঝতে পারছো? ওকে, নেক্সট একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে বিস্তার সম্ভাবনা থেকে। আমরা ছোটবেলায় পড়ছি না, মানে সেট ফাংশনে, বিশেষ করে এসএসসি লেভেলে সেট ফাংশনে পড়ে আসছো না, ওই সেম ম্যাথটাই দেখো বলা আছে যে একটি শ্রেণীর 100 জন শিক্ষার্থীর মধ্যে 50 জন গণিতে, 45 জন ফিজিক্সে। যদি 20 জন শিক্ষার্থী গণিত এবং ফিজিক্স উভয় পছন্দ করে, তাহলে এমন শিক্ষার্থী আছে যে দুইটার কোনোটাই পছন্দ করে না। এটা খুবই বেসিক একটা সূত্র দিয়ে আমরা প্রকাশ করি, সেটা হচ্ছে কি এন অফ ফিজিক্স ইন্টারসেকশন, চিন্তা করো এন অফ ফিজিক্স ইন্টারসেকশন ম্যাথ সমান কি লেখা যায়, এন অফ ফিজিক্স প্লাস এন অফ ম্যাথ, সরি ইন্টারসেকশন না, এটা ইউনিয়ন, মাইনাস এন অফ ফিজিক্স এবং ম্যাথ যারা পছন্দ করে। তার মানে এটা হচ্ছে কি সবাই, এটা হচ্ছে ফিজিক্স, এটা হলো ম্যাথমেটিক্স, যারা ম্যাথমেটিক্স পছন্দ করে, আর এটা হচ্ছে যারা ফিজিক্স এবং ম্যাথ দুইটারই ভালোবাসে। ঠিক আছে, তাহলে প্রশ্নটা খেয়াল করো কি আছে, ফিজিক্সের সংখ্যা আছে, মানে ম্যাথের সংখ্যা আছে, ফিজিক্সের সংখ্যা আছে, এবং দুইটারই পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা আছে। তাহলে যদি টোটাল বের করতে যাই কত হবে, নাম্বার অফ ফিজিক্স 45, নাম্বার অফ ম্যাথ 50, নাম্বার অফ পছন্দ 20, তার মানে 75। অর্থাৎ এই ফিজিক্স এবং ম্যাথমেটিক্সের সাথে রিলেটেড টোটাল আছে 75। তার মানে 75 হয় ফিজিক্স আর নাই ম্যাথ, নাই দুইটারই পছন্দ করে। ঠিক আছে, তাহলে চিন্তা করো এই 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 75, এই জিনিসটা হচ্ছে টোটাল ফিজিক্স এবং ম্যাথমেটিক্সের সাথে রিলেটেড। তার মানে ফিজিক্স এবং ম্যাথ দুইটা তো না, মানে ফিজিক্স এবং ম্যাথ কোনো না কোনো দ্বারা পছন্দ করে। তাহলে এই জিনিসটা কি, এই জিনিসটা বুঝতে হবে, ফিজিক্স এবং ম্যাথ কাউকে না কাউকে পছন্দ করে, বাট দুইজনকে কিন্তু পছন্দ করে না। দুইজনকেই যারা পছন্দ করতো তারা তো বাদ চলে গেছে এই সংখ্যাটা থেকে, তাই না? তাহলে এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা হচ্ছে যে যারা কাউকে না কাউকে অ্যাটলিস্ট পছন্দ করে। তো আমি চাচ্ছি যে কাউকেও যে পছন্দ করে না, অর্থাৎ ফিজিক্স এবং ম্যাথ কাউকেই চাচ্ছে না, সেটা হচ্ছে প্রাইম। কত হবে, এন অফ ইউ মাইনাস এন অফ পি এম। তাহলে টোটাল সংখ্যা ছিল 100, সেখান থেকে পছন্দ কাউকে না কাউকে করে 75, তাহলে কাউকেই যে পছন্দ করে না সে হচ্ছে 25। হতেই পারে তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে যে ফিজিক্সও পছন্দ করে না, ম্যাথও পছন্দ করে না, যে বায়োলজি কিলার, মানে যে বায়োলজি পছন্দ, তাই না? সো হতেই পারে সেই সংখ্যাটা 25। তাহলে আমার চাইছে ওইটা যে তাহলে দুইটি বিষয়ের কোনোটি পছন্দ করে না এমন সংখ্যা কত, 25 জন, যে কোনোটাই পছন্দ করে না। ঠিক আছে, ওকে। পরবর্তীতে একটা প্রশ্ন চলে যায় বিস্তার থেকে। দেখো একটা প্যাকেট তাস হতে আমরা একটা কার্ড নির্বাচন করলাম, হরতন অথবা রাজা না আসার সম্ভাবনা। চিন্তা করো একটা কার্ড যদি আমরা চিন্তা করি, তাহলে একটা কার্ডে হচ্ছে 4 সেট থাকে, তাই না? আমাদের যে হরিতন, রুইতন, ইস্কাপন, আর 4 নম্বরটা আমার মনে নাই। ঠিক আছে, তাহলে এই 4 সেটের তাস থাকে, তার মানে টোটাল তাস থাকে কত, 13 × 4 52।
তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল আমাদের কত হবে? 52। আমরা জানি যে সম্ভাবনা নির্ণয়ের বিষয়টা কি? অনুকূল ফল বাই সমগ্র সম্ভাব্য ফল, অনুকূল ফল বাই সমগ্র সম্ভাব্য ফল। এখানে বলছে কি যে হরিতন অথবা রাজা না আসার সম্ভাবনা, তার মানে হরিতন আসতে পারবে না, রাজাও আসতে পারবে না, তাই তো? আচ্ছা চিন্তা করো তো, হরিতন আছে কয়জন? 13 জন। রাজা আছে কয়জন? 4 জন। তাহলে টোটাল কত হবে? 17। এখন খেয়াল করো, প্রত্যেক তাসের মধ্যে থেকে একজন রাজা থাকে। হরিতনের একজন রাজা আছে, ইস্কাপনের একজন রাজা আছে, বা টেক্কার একজন রাজা আছে। সো এই সবগুলোর একজন করে রাজা আছে। তাহলে চিন্তা করো, হরিতন যদি আমি 13 জন নেই, সেখানে তো রাজাকেও নিছি, আবার এখানে 4টা অতিরিক্ত রাজাকেও নিয়ে নিছি, তাই নয় কি? তার মানে হরিতনের যে 4 রাজা আছে তারও নিছি, আবার হরিতন সহ বাদ বাকি 3টা মিলে টোটাল যে রাজা আছে সেটারও নিছি। তাহলে রাজা 2বার হয়ে গেছে না? এক রাজারে বাদ দিব, তাহলে কত হবে? -1, অর্থাৎ 16। 16 হচ্ছে আমার কি? চিন্তা করো, এই 16টা আমার কি? 16 হচ্ছে আমার সমগ্র সম্ভাব্য ফলাফল, সমগ্র সম্ভাব্য ফলাফল বলছি, অনুকূল ফলাফল। তাহলে চিন্তা করো, একটু বেসিক জিনিসটা একটু বোঝার চেষ্টা করো যে আসলে ঘটনাটা কি করতেছে। এই যে 16টা যে আছে, এই 16 কি? এই 16 আমার হরিতন অথবা রাজা হওয়ার সম্ভাবনা যদি হইতো, হরিতন অথবা রাজা হওয়ার সম্ভাবনা যদি হইতো, তাহলে আমার এইটা হইতো অনুকূল ফলাফল। বুঝতে হবে, প্রশ্ন যদি এটা বলতো যে হরিতন অথবা রাজা হওয়ার সম্ভাবনা কত, তখন এটা হয়তো আমার অনুকূল ফলাফল। তাহলে বলছে হরিতন অথবা রাজা না হওয়া, না হওয়া, না হওয়া মানে কি? 52 থেকে আমার এই 16 দিব বাদ, কত হবে? 36। তার মানে আমার অনুকূল ফলাফল কত? 36। অনুকূল ফলাফল কত? 36। আর সমগ্র সম্ভাব্য ফলাফল কত? 52। তাহলে অ্যান্সার হবে এত। 36কে যদি ভাঙো, 4 নং 36, 4 13 52, অর্থাৎ 9/30। জিনিসটা আবার বোঝো, বলছে হরতন অথবা রাজা না আসার সম্ভাবনা। তাহলে আমি যেটা বের করছি যে 16, এই 16 হচ্ছে হরিতন অথবা রাজার যে কোনো একজন আসবে। হরিতন অথবা রাজার যে কোনো একজন আসলে আমার 16 হবে। হরিতন অথবা রাজার যে কোনো একজন আসবে। বাট এখানে বলছে যে হরিতন অথবা রাজা কেউ আসবে না। কেউ না আসা মানে কি? তুমি দুইটা কাজ করতে পারো, এক হচ্ছে টোটাল সম্ভাবনা থেকে বাদ দিতে পারো, এটা একটা পদ্ধতি হতে পারে। টোটাল সম্ভাবনা থেকে ওই সম্ভাবনাটা বাদ দিলা, তখনও যা হবে আমি সরাসরি অনুকূল ফলাফলেই এই 52 থেকে বাদ দিয়ে দিছি, অর্থাৎ অনুকূল ফলাফলে 36। তার মানে আমার হরিতন এবং রাজা বাদে আছে হলো 36টা কার্ড, এর যে কোনো একটা আসতে পারে। তাহলে টোটাল 36/52 হলো 9/30। বুঝতে পারছো? ওকে, এই ছিল হচ্ছে বিষয়বস্তু। এবার আসে বিস্তার সম্ভাবনা পরিমাপ থেকে আরেকটা কোশ্চেন করছে, সেটা হচ্ছে গড় মধ্যক এবং প্রচুরক যদি সমান হয়, গড় মধ্যক প্রচুরক সমান হলে বুঝতে পারতেছে প্রতিসম টাইপের কিছু হবে, প্রতিসম। আচ্ছা, এগুলো হচ্ছে তোমার পরিসংখ্যানে ব্যবহৃত হয় কিছু গ্রাফ, সেই গ্রাফের কিছু ব্যাপার সেবার আছে। দেখো এখানে বলছে যে গড় মধ্যক প্রচুরক তিনটাই সমান হবে এমন ডাটার বৈশিষ্ট্য হচ্ছে প্রতিসম। তাহলে চিন্তা করো, ধনাত্মক সূচকটা কি? ধনাত্মক সূচক হচ্ছে এরকম যে এটাকে বলা হয় রাইট স্কিউ স্কিউ সিমেট্রিক্যাল লাইন, রাইট স্কিউ সিমেট্রিক্যাল লাইন। তার মানে কি, যে কোনো একটা গ্রাফ যদি মনে করো আমি আঁকাইলাম, তো গ্রাফটা এরকম কিছু একটা হলো, খেয়াল করছো? তাহলে যে ডান দিকে এর লেজটা বেশি হয়ে গেছে না, ডান দিকে লেজটা বেশি হয়ে গেছে না, এই টাইপের গ্রাফকে বলা হয় ধনাত্মক সূচক। আর আমি আরেকটা গ্রাফ মনে করো আঁকাইলাম, বেল শেপ কার্ভ একটা আঁকাইলাম, এই জিনিসটা এরকম হলো, লেজটা বাম দিকে বেশি হয়ে গেছে না, দেখো তো লেজটা কিন্তু বাম দিকে বেশি হয়ে গেছে। তো বাম দিকে হওয়া মানে এটা হচ্ছে ঋণাত্মক সূচক। আর প্রতিসম হলো কি হবে? প্রতিসম হচ্ছে একদম সোজা হবে, এই যে খেয়াল করো। তাহলে চিন্তা করো, মাঝখান দিয়ে তুমি যদি কেটে দাও, মাঝখান দিয়ে কেটে দাও, সমান দুইটা ভাগে ভাগ হবে না? সমান দুইটা ভাগ হবে। সমান দুইটা ভাগ হওয়া মানে কি, মধ্যক এই পয়েন্টে, প্রচুরক এই পয়েন্টে, গড় এই পয়েন্টে। তাহলে গড়, মধ্যক এবং প্রচুরক কি হবে? সমান, একই পয়েন্টে। এই জন্য এটা প্রতিসম। আর বিশৃঙ্খল মানে কি? বিশৃঙ্খল ডাটা মানে কি? এর কোনো শৃঙ্খলাই নাই, এর কোনো নির্দিষ্ট প্যাটার্নই নাই। বুঝতে পারছো? ওকে ওকে, তো আমাদের দেখতে দেখতে আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ে আসা 2025-26 সেশনের উচ্চতর গণিত অংশের সমাধান দেখে ফেললাম। তো তোমরা পড়াশোনা করতে থাকো, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো এক্সাম রিকলের সিরিজে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুরক্ষিত থাকো আর পড়াশোনা করতে থাকো।